রেডিওটা বাজছে সুরে, গল্প আসছে শনিবার ঘুরে। নমস্কার, আমরা গপ্পের রেডিও। বিভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য মনোজ সেনের লেখা আবার কাল রাত্রি। মনোজ সেন, তার জন্ম হয় 1941 সালে। শিক্ষাজীবন কাটে কলকাতায়। লেখাপড়ায় তিনি ছিলেন অসম্ভব মেধাবী। ইঞ্জিনিয়ারিং পাশ করে তিনি কর্মজীবনে যোগ দেন। পাশাপাশি চলে সাহিত্য চর্চা। রোমাঞ্চ পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম গল্প সরল অঙ্কের ব্যাপার। এছাড়াও তিনি লিখেছেন বহু উপন্যাস ও ভৌতিক গল্প। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি সূর্য। শুরু হচ্ছে আবার কাল রাত্রি। ইন্দ্রনাথ রায় আর বিষ্ণুপদ ভট্টাচার্য বহুদিনের বন্ধু। দুজনে একসঙ্গে গিরিডি সিলটন মাইকা কোম্পানিতে ঢুকেছিল আজ থেকে প্রায় 36 বছর আগে। তারপর অনেক উত্থান পতনের পর একই সঙ্গে অবসর নিয়েছেন 2 বছর আগে। অভিন্ন হৃদয় বন্ধু হলে কি হবে? দুজনের মধ্যে তফাৎ ছিল অনেক। ইন্দ্রনাথ ছিলেন লম্বা চওড়া, ফর্সা আর প্রচণ্ড ফুর্তিবাজ। হাসতে শুরু করলে আর থামতে পারতেন না। আর বিষ্ণুপদ ছিলেন ছোটখাটো মানুষ, শ্যামবর্ণ, গম্ভীর আর কিছুটা অন্তর্মুখী। দুজনের বন্ধুত্বটা যে কি করে টিকেছিল সেটা অনেকেই ভেবে পেতেন না। আর শুধু কি বন্ধুত্ব, দুজনের মধ্যে আত্মীয়তাও গড়ে উঠেছিল। ইন্দ্রনাথের বড় ছেলে প্রদীপ্তর বিয়ে হয়েছিল বিষ্ণুপদর একমাত্র মেয়ে কল্যাণীর সঙ্গে। কৈশোর মাতৃহারা কল্যাণীকে নিজের মেয়ের মতো করে কাছে টেনে নিয়েছিল ইন্দ্রনাথের স্ত্রী সুতপা। অবশ্য নিয়ে বিষ্ণুপদ বাড়ি করেছিলেন গিরিডি শহর থেকে অনেকটা দূরে। সে জায়গাটা বেশ নির্জন, বাড়িঘর বেশি নেই, জঙ্গলও কাছে। একা থাকতেন আর একটা স্থানীয় সাইকেল রিক্সাওয়ালা তাকে দেখাশুনো করত। ছেলেটির নাম মদন। সে ভোরবেলা এসে বাড়ির কাজকর্ম করে রান্না করে 10টা নাগাদ চলে যেত। মাঝে মাঝে রাত্রিবেলা বাড়ি ফেরার পথে খবর নিয়ে যেত। আর বিষ্ণুপদ শহরে বা স্টেশনে যাবার দরকার হলে তার সাইকেল রিক্সায় তাকে নিয়ে যেত। ইন্দ্রনাথও বাড়ি করেছিলেন গিরিডিতে, তবে সে একেবারে শহরের মধ্যিখানে। তার বন্ধুর মতো নির্জনে বসে বই পড়া তার ধাঁতে সইত না। আর তার 3 ছেলে আজ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় চাকরি নিয়ে চলে গেল। তিনি স্ত্রীকে নিয়ে প্রায় সারা বছর ধরে তাদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতেন মহানন্দে। যতদিন গিরিডিতে থাকতেন ততদিন অবশ্য রোজ বিকেলে বিষ্ণুপদর বাড়িতে যেতেন। সেদিন মাঘী পূর্ণিমা। বিষ্ণুপদ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বারান্দায় বসেছিলেন। রাত অনেক হয়েছে, কিন্তু শুতে যেতে পারছেন না। তখন লোডশেডিং চলছে। বিষ্ণুপদ মনে মনে প্রার্থনা করছিলেন আকাশে যেন মেঘ না আসে আর উজ্জ্বল চাঁদের আলোটা যেন ঢাকা পড়ে না যায়। তা যদি যায় তাহলে নিশ্চিদ্র অন্ধকার সব কিছু ঢাকা পড়ে যাবে। সেক্ষেত্রে পঞ্চাননের সাইকেল চালিয়ে তার বাড়িতে আসা শুধু কঠিন হলো তাই নয়, বিপজ্জনকও হবে। এ অঞ্চলে সম্প্রতি চুরি ডাকাতি খুব বেড়ে গেছে। পঞ্চাননকে যদি কেউ রাস্তায় ধরে তাহলে তার কাছে টাকা পয়সা হয়তো পাবে না, কিন্তু তাকে মারধর করে তারা সাইকেলটা কেড়ে নেবে। পঞ্চানন ইন্দ্রনাথের কাজের লোক, অনেকদিন ধরে রয়েছে ও বাড়িতে। আজ সকালে কল্যাণীর সন্তান হওয়ার কথা। সেই খবরটা তাকে টেলিফোন করে কলকাতা থেকে জানাবেন ইন্দ্রনাথ, আর সে এসে বিষ্ণুপদকে খবর দেবে, এই রকমই কথা ছিল। দুপুর নাগাদ উদ্বেগ চেপে রাখতে না পেরে বিষ্ণুপদ মদনের রিক্সা নিয়ে শহরে গিয়েছিলেন। গিয়ে দেখেন ইন্দ্রনাথের টেলিফোন কাজ করছে। পঞ্চানন তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, বাবু, আমার মনি যেভাবেই হোক ঠিক খবর দেবেন, আর যত রাতই হোক সেই খবর সে তাকে পৌঁছে দেবেই। রাত যখন 11টা বাজল, বিষ্ণুপদ শুয়ে পড়ায় স্থির করলেন। পঞ্চানন এত রাতে কি করে আসবে? খবরাখবর সব কাল সকালেই পাওয়া যাবে। হ্যারিকেন লণ্ঠনের আলোটা কমিয়ে দিয়ে সবে লেপের ভিতরে ঢুকছেন বিষ্ণুপদ, হঠাৎ বাইরে একটা হুঙ্কার শুনে তাড়াতাড়ি উঠে বসলেন। হ্যারিকেনের আলোটা উস্কে দিয়ে একটা শাল জড়িয়ে দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলেন।
দেখেন গ্রিলের একপাশে ধূসর রঙের কম্বল মুড়ি দেওয়া মাংকি ক্যাপ পর একটা লম্বা চওড়া লোক লম্বা লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে। চাঁদের আলোয় দেখা গেল আগন্তুকটির হাতে সাদা উলের দাস্তানা। আগন্তুক আবার হুঙ্কার দিয়ে উঠল, কি হয়েছে তো? চশমা ছাড়া বই পড়তে পারিস না জানতুম। লোকজন চিনতে অসুবিধা হচ্ছে নাকি আজকাল? বিষ্ণুপদ বললেন, ও তুই এত রাতে? কি খবর? কখন এলি কলকাতা থেকে? বলতে বলতে গ্রিলের দরজা তালাটা খুলে দিলেন। ইন্দ্রনাথ বারান্দায় উঠে লাঠিটা দেওয়ালের গায়ে ঠেকিয়ে রেখে বললেন, এসেছি আজ রাত্রে গাড়িতে। খবর অত্যন্ত ভালো। আজ সকাল 4:24 তুই দাদু হয়েছে জানিস তো? 7 পাউন্ডের ছেলে, মার ছেলে দুজনেই ভালো আছে। বিষ্ণুপদ আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তার দু চোখে জল ভরে এলো। কম্পিত কণ্ঠে বললেন, এত ভালো খবর যে পাবো জীবনে কখনো ভাবিনি। এসব তোর জন্য। মানসী যে দায়িত্ব আমার হাতে দিয়ে গিয়েছিল, তুই আমার পাশে না থাকলে সে দায়িত্ব আজকের এই সার্থকতায় কোনো দিন পৌঁছাতে পারতো না। ইন্দ্রনাথ বললেন, আমি আবার কি করলো? যা করবার তুই তো করেছিস। আমরা ছিলাম শুধু তোর পাশে। জ্ঞান ফিরেছে প্রথম কথা কি বলেছে কল্যাণী জানিস? বলেছে বাবা খবর পেয়েছে। বিষ্ণুপদ কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে সামলালেন। তারপর বললেন, আয় ভেতরে আয়। ইন্দ্রনাথ মাথা নেড়ে বললেন, হুম, না, ভেতরে যাবো না। এখন ঝামেলা টামেলা করিস নি তো। ট্রেন থেকে নেমে সোজা তোর এখানে এসেছি। এবার বাড়ি যাওয়ার দরকার। কিছু কাজ আছে কি? তুই এলি কেন? একটা টেলিফোন করে পঞ্চাননকে খবর দিতে পারলি না? ইন্দ্রনাথ সহাস্যে বললেন, এলুম তোর এই আনন্দটাকে সচক্ষে দেখব বলে। এমন একটা খবর কি টেলিফোনে দেওয়া যায় নাকি? তাছাড়া দেবই বা কি করে? তোর তো ফোনও নেই, তাই তো জানিসও না। গত 3 দিন যাবৎ গিরিডির সমস্ত ফোন খারাপ। সবচেয়ে বড় কথা, আমার মাটা আশা করে আছে যত তাড়াতাড়ি সম্ভব তোকে খবরটা দিতে হবে। তার কথা না ভেবে কি করি বল? স্টেশন থেকে এ পর্যন্ত এলি কি করে? সাইকেল রিক্সা এলো? তা কখনো আসে নাকি? জয়সার মার্কেট পর্যন্ত রিক্সা পেল। সেখানে রামেশ্বর চৌকিদারের কাছ থেকে লাঠিটা ধার করে হাঁটতে হাঁটতে চলে এলো। বেশি সময় লাগেনি, ওই মিনিট 15 হবে। চমৎকার। এখন তো জয়সওয়াল মার্কেটেও রিক্সা পাবিনি। আজ থেকে জানা এখানে, কাল সকালে যাস। অসম্ভব, অনেকগুলো কাজ আছে বললুম না। কাল ভোরবেলাতেই বেরিয়ে পড়তে হবে। এখন চল চল, তোর বদনাটাকে ঘুম থেকে উঠাই। আপত্তি করবে না আশা করি? না, তা করবে না। দরজায় তালা দিয়ে বিষ্ণুপদ যখন ইন্দ্রনাথের সঙ্গে পিছের রাস্তায় উঠে এলেন, সারা পৃথিবী তখন জ্যোৎস্নায় যেন ভেসে যাচ্ছে। চারিদিক নিস্তব্ধ। যত দৃষ্টি যায় রাস্তা জনপ্রাণী। যেদিকে জয়সাল মার্কেটের মোড়, তার উল্টো দিকের মদনের ঘর। মিনিট 5 হাঁটা পথ। দুই বন্ধু গল্প করতে করতে ওদিকে রওনা হলেন। রাস্তার একপাশে ছোট ছোট কবাড়ি অথবা কুড়ে ঘর। সেগুলো সবকটা অন্ধকার। কারোর মধ্যে জনমানব আছে বলে মনে হয় না। অন্য পাশে ঝোপঝাড়, তারপর কিছুটা ফাঁকা মাঠ। মাঠের শেষে জঙ্গল। লাঠিটা কাঁধে নিয়ে ধীর গল্পে হাঁটতে হাঁটতে ইন্দ্রনাথ বললেন, বুঝলি বিষ্টু, এরকম একটা লাঠি হাতে থাকলে আমি দুনিয়ায় কাউকে ভয় পাইনি, বুঝলিস? বলে লাঠির নানা রকম গুণগান শুরু করে দিলেন। এটা বেশিক্ষণ চলল না। হঠাৎ দাঁড়িয়ে গেলেন ইন্দ্রনাথ। গলা নামিয়ে বললেন, আমাদের কারা বড় করছে? ওই 3 জন লোক আমাদের পেছনে 10 দূরে ঝোপে দাঁড়াতে। দেখ দেখ। বিষ্ণুপদ ইন্দ্রনাথের মতো গলা নামিয়ে বললেন, বলিস কি? তুই কি করে বুঝলি? আমি ঠিকই বুঝেছি। হায় তো, একটু মজা করি লোকগুলোর সাথে। বলে ইন্দ্রনাথ বিষ্ণুপদের হাত ধরে টেনে একটা মস্ত গাছে আড়ালে চলে গেলেন। মজা করবি কি রে? লোকগুলো যদি ডাকাত হয়? ডাকাতি তো, দেখ না কি করি। গাছের তলাটা অন্ধকার। বাইরের চাঁদের আলো ইন্দ্রনাথকে সিলুয়েট দেখতে পাচ্ছিলেন বিষ্ণুপদ। ইন্দ্রনাথ এক হাত থেকে 10 দানা করে ফেললেন। গায়ে জড়ানো কম্বলের তলে একটা কাঁচ ঝোলা ছিল। তার ভেতর থেকে একটা সাদা চাদর বের করে তারপর কি যেন করলেন। হঠাৎ বিষ্ণুপদ দেখলেন
একটা সরু হাড় ঝিরঝিরি সাদা হাতের গাছের ছাড় ভেতর থেকে বেরিয়ে লম্বায় ছুটে চলে গেল কিছু দূর একটা ঝোপের দিকে। সেই সঙ্গে ইন্দ্রনাথের গলা থেকে বেরিয়ে রাখা রক্ত ঝলকারা ভয়াবহ চিৎকার। মনে হলো যেন 100টা কাঁসর ঘন্টা একসঙ্গে বেরিয়ে, যদিও সেই শব্দটা হাসিই বলা যেতে পারে, কিন্তু বিষ্ণুপদ হৃৎপিণ্ডটা চমকে উঠে গলার কাছে সে ধরপড় করতে। ঘটনার ফলটা হলো 3টে কালো কম্বল দেওয়া লোক ঝোপটার পিছন থেকে লাফ দিয়ে উঠল। তাদের একজনের হাতে দিশিগারা বন্দুক, অন্য দুজনের হাতে চকচকে তলোয়ার। সেসব অস্ত্র পেলে ভয়ঙ্কর আতঙ্কে তারা বাপরে মা রেখে চিৎকার করতে করতে ঊর্ধ্বশেষে জঙ্গলের দিকে ছুটে লাগালো। ইন্দ্রনাথ লাঠিটা টেনে এনে তার ওপর মোড়ানোর চাদরটা খুলে নিয়ে কাজ ঝুলে রাখলেন আর দস্তানাটা খুলে হাতে করে নিলেন। তারপর স্বভাবসিদ্ধ মোটা গলায় হাসতে শুরু করলেন। সে হাসি আর থামতেই চায় না। দম নেওয়ার ফাঁকে ফাঁকে হাঁপাতে হাঁপাতে বললেন, দেখলি কেমন ভয় দেখালো বেটাদের, আর জীবনে এদিক মারাবে না ডাকাতি করবার জন্য। বিষ্ণুপদ ততক্ষণ একটু সামলেছেন, বললেন, তোর ছেলে মানুষই আর গেল না। ডাকাতের সঙ্গে এরকম ফাজলামো কেউ করে? যদি ভয় না পেত? পাবে না মানে? এরা হলো গেঁয়ো ডাকাত রে। এদের যে কত রকম কুসংস্কার ইয়ত্তা নেই। আর সেই সব কুসংস্কারের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে ভূতের ভয়। যদি শহরে ডাকাত হতো তবে এটা একটা কথা ছিল। তারা লেখাপড়া জানে, ভূত বলে যে কিছু হয় না তারা সেটা ভালো মতোই জানে। কিন্তু এরা তো গোমুখ্য, এদের রন্ধে রন্ধে ভূতের ভয়। বলে আবার হা করে হাসতে শুরু করলেন ইন্দ্রনাথ। ঢের হয়েছে, এবার চল, মদনকে ঘুম থেকে ওঠায়। ইন্দ্রনাথ বললেন, তার দরকার হবে না। তোর মা দিকে তাকিয়ে দেখ, একটা জীব আসছে না, ওটা তোকে দিতে আসছে। সত্যি একটা গাড়ির দুটো অত্যুজ্জ্বল হেডলাইটের আলো দেখতে পেলেন বিষ্ণুপদ। বললেন, একটা গাড়ি আসছে ঠিকই, এত রাতে আমাকে নিতে আসছে কেন? ও তো জানি না, তবে মার্কেটে পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর রণধীর সিনহা আসছে বলেই মনে হচ্ছে। রণধীর বিষ্ণুপদের চেনালো। বিয়ে পরীক্ষার আগে তার কাছে ইংরেজি পড়তে আসতো। একটু আশ্চর্য হয়ে বিষ্ণুপদ শপথোক্তি করলেন, রণধীর আসছে? কি হলো আবার? দেখতে দেখতে গাড়িটা কাছে চলে এলো। সেটা পুলিশের জিপি বলে। ভেতর থেকে রণধীর বেরিয়ে এলেন, বললেন, এ কি স্যার, এত রাতে আপনি এখনো? খবরটা কি পেয়েছেন? খবর? কি খবর বলতো? রণধীর মাথা নিচু করে বললেন, আপনাকে একবার আমার সঙ্গে যেতে হবে স্যার। আপনার বন্ধু মিস্টার ইন্দ্রনাথ রায় আজ রাতে ট্রেনে এখানে এসেছিলেন। স্টেশন থেকে একটা সাইকেল রিক্সা নিয়ে বোধহয় হয় আপনার কাছেই আসছিলেন। জয়সওয়াল মার্কেটের কাছে একটা ছোটন্ত মালবোঝাই ট্রাক প্রথমে রামেশ্বর গোয়ালকে চাপা দেয়, তারপর ওর সাইকেল রিক্সায় ধাক্কা মারে। দুজনেই অন দ্য স্পট মারা যায়। ওর বাড়িতে আমরা গিয়েছিলাম, দেখলুম আত্মীয় স্বজন কেউ নেই, তাই আপনার কাছে এসেছি। বিষ্ণুপদের সমস্ত শরীর করে কেঁপে উঠল। কোনো রকমে বললেন, ইন্দু! বলে পেছনের গাছটার দিকে তাকালেন। চাঁদের আলো দেখে একটা বিশেষের পাখি প্রকাণ্ড গানে মিলে হা করে ডাকতে যাচ্ছে ওর মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। শেষ হলো মনোজ সেনের লেখা আবার কাল রাত্রি। বিষ্ণুপদর চরিত্রে কৃষ্ণ, ইন্দ্রনাথের চরিত্রে সৌম, রণধীরের চরিত্রে আকাশ। পোস্টার ও গ্রাফিক্স ডিজাইন ও সঙ্গীত পরিচালনায় শঙ্খ। পর্ব পরিচালনায় টিম গপ্পে রেডিও। পরবর্তী পর্বে আবারও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পে রেডিও। এবার টিম গপ্পে রেডিওতে আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজেদের গল্প। নাম ঠিকানা সহ গল্প পাঠান আমাদের মেল আইডিতে। মেল আইডি হলো gopperedio202@gmail.com।